চলো আজ সাতকাহন সমরেশ মজুমদারের সাতকাহনের ২১তম পর্ব শুরু করা যাক। মেয়েটির নাম লাবণ্য। পুরনো কালের চেয়ারে বসে নাম শুনে চমকে গেল দীপা। 10 বছরের মিষ্টি চেহারার মেয়েটি বলল, আমার নাম লাবণ্য মিত্র। মেয়েটির পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছেন তার দিদিমা। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি। নাতনির জন্য মাস্টারানি জোগাড় করতে পেরে নিশ্চিত হয়েছেন। দীপা তাকে জিজ্ঞাসা করলো, ওর নাম কে রেখেছিল? আমি। বৃদ্ধা খুব গর্বিত ভঙ্গিতে জবাব দিলেন, কিছু মনে করবেন না। ওর মায়ের নাম কি ছিল? ও মা, মনে করা কেন? ওর মাকে আমি দুলু বলে ডাকতাম। ভালো নাম ছিল গোলাপ, গোলাপবালা। একেবারে গোলাপের মতো রং ছিল তো। হঠাৎ লাবণ্য ঘাড় শক্ত করে বলে উঠল, মায়ের কথা আমার সামনে বলবে না। দীপা আবার অবাক। কেন? না, যে আমার জন্ম দিয়ে চলে গেছে ভগবানের কাছে তার নাম করবে না। দীপা কয়েক মুহূর্ত কথা বলতে পারল না। সেই ভদ্রমহিলা যিনি তাকে ও জন্ম দিয়ে মাঝে গিয়েছিলেন তার নাম জেনেছে সে অনেক বড় হয়ে, বিয়ের আগে। কিন্তু সেটা জানার পরে তার তো এমন প্রতিক্রিয়া হয়নি। সে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, লাবণ্য নামটা আপনি কোথায় পেলেন? কেউ তো চট করে রাখে না। কোথায় আর পাবো মা, আগে চাইতাম মেয়ে সুন্দরী হোক। দেখে 5 জন চোখ পুড়ে যাক, কিন্তু সব ছেড়ে ছুড়ে দেওয়ার পর মনে হতো সুন্দরী কাপসি মানে তো হাজার সমস্যা। তার যে হাত পা চোখ মুখ নিখুঁত হোক আর মুখে লাবণ্য থাক। যত বড় সুন্দরী হোক, যদি লাবণ্য না থাকে তাহলে সব রূপ মাঠে মারা যাবে। তা ওর মা যখন মারা গেলেন তখন কোলে নিয়ে ভাবছি এ মেয়ের কি নাম দেওয়া যায়, একটু আলাদা রকম, মানে আমাদের থেকে আলাদা। রেখে দিলাম লাবণ্য। বৃদ্ধ হাসলেন। প্রথমে অবশ্য লাবণ্য প্রভা রেখেছিলাম। তা এখানে একটা সিড়িঙ্গি লোক আছে, আমাকে দিদির মতো দেখে, হারমোনিয়াম বাজিয়ে গায়, মেয়েদের রবি ঠাকুরের গান শেখায়। সে শিখতে চায়। সে শুনে বলল, ওসব প্রভার ছোট দাও। তুমি একেবারে রবি ঠাকুরের বুকের খাঁচায় হাত ঢুকিয়ে দিয়েছ। খুব ভালো বলেছেন উনি। আপনি রবীন্দ্রনাথের নাম শুনেছেন তাহলে? মা, শুনবো না কেন? এই তো ওই গলি দিয়ে সোজা গেলে চিতপুর গণেশ টিকি, আর তারপরে রবি ঠাকুরের বাড়ি। ওর কত গান কঞ্চি ভাইয়ের কাছে শিখেছিলাম। কঞ্চি ভাই? ওই যে সিড়িঙ্গে যে হারমোনিয়াম বাজায়। বৃদ্ধ ভেতরে চলে গেলেন। প্রথম দিন লাবণ্যকে জানতেই চলে গেল। ও কি পড়তে ভালোবাসে, বইপত্রগুলোর সঙ্গে পরিচিত হতে সময় নিল দীপা। সেই সঙ্গে লাবণ্যর সঙ্গে আলাপ। মেয়েটাকে প্রথমে একটু জেদি ধরনের মনে হয়েছিল, কিন্তু কথা বলে ধারণা পাল্টালো। জানার আগ্রহ আছে খুব। একমাত্র লাবণ্য বলল, জানো, দিদিমা যখন এসে বলল মাস্টারানি ঠিক হয়েছে, তখন আমি খুব ভয়ে ছিলাম। আমার ক্লাসের অঙ্ক দিদির মতো যদি তুমি হও। কেন? অঙ্ক দিদি কেমন? পাহাড়ের মতো, বাগলে আগ্নেয়গিরি হয়ে যায়। গুরুজনদের সম্পর্কে এভাবে কথা বলতে নেই। বা, উনি নিজেই বলেন, রাগলে আমি আগ্নেয়গিরি। ভঙ্গিটা নকল করে দেখালো লাবণ্য। হেসে ফেলল দীপা। তা হোক, তুমি বলবে না। শোনো লাবণ্য, আমি তোমাকে যা পড়াবো তা যদি তুমি বুঝতে না পারো, তুমি তাহলে আমাকে জিজ্ঞাসা করবে। কখনো লজ্জা করবে না। তুমি স্কুল থেকে ফেরো 4টের সময়। হ্যাঁ, 10টার সময় যাই। দীপা জিজ্ঞাসা করলো, কে নিয়ে যায়? দিদিমা। কাল কি পড়া আছে? কালকে পড়া হয়ে গিয়েছে? বাহ, তুমি দেখছি খুব ভালো মেয়ে। আমি আসবো সোম বুধ আর শনি। তুমি যদি রোজ আমাদের বাড়িতে আসো তাহলে খুব ভালো হয়। কেন? তোমাকে আমার খুব ভালো লেগেছে। এখানে যেসব মেয়ে থাকে তারা কেউ স্কুলে যায় না, বই পড়ে না। ওদের কথা শুনতে আমার একটুও ভালো লাগে না। শুনো না। শুনি না তো, আমি কারোর সঙ্গে মিশি না। ঠিক আছে,
যদি দেখি তোমার প্রয়োজন হচ্ছে তাহলে অন্য দিন আসবো। তুমি কলেজে পড়ো? না। হ্যাঁ, আমি যে কবে কলেজে পড়বো। দীপা হাসতে গিয়ে থেমে গেল। সত্যসাধন মাস্টারের মুখ হঠাৎ মনে পড়ে গেল তার। একদিন সে সত্যসাধন মাস্টারকে জিজ্ঞাসা করেছিল একই কথা। তিনি বলেছিলেন, কাজ কইরা যাও মন দিয়া, সময় হইলে ফল পাইবা। মনটা কেমন ভিজে উঠল। সে ঠিক করলো সত্যসাধন বাবু যে পদ্ধতিটা তাকে পড়াতেন সেই একই পদ্ধতিতে লাবণ্যকে পড়াবে। এই সময় দু হাতে দুটি থালা নিয়ে ঘরে ঢুকলেন বৃদ্ধা। সেদিকে নজর যেতে চমকে উঠল দীপা। এ কি? এ সামান্য একটু জল খাবার। এক থালা লুচি, বেগুন ভাজা আর অন্যটিতে 3-4 রকমের মিষ্টি। দীপা তীব্র প্রতিবাদ করলো, অসম্ভব, আমি এ সময়ে এত খাই না। বৃদ্ধা মাথা নাড়ালেন। না মা, খেতে তোমাকে হবেই। আজ প্রথম দিন এ বাড়িতে তুমি এলে, না খেয়ে চলে গেলে লাবণ্যর ঘোর অকল্যাণ হবে। আপনি এসব একদম বিশ্বাস করবেন না। আমার খাওয়ার ওপর ওর কল্যাণ নির্ভর করে না। ও যা কাজ করবে সেই মতো ফল পাবে। দীপা ওঠার জন্য তৈরি হলো। ও মা, একটা কথা বলবো? বৃদ্ধ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তুমি যা বললে তা যদি সত্যি হয় তাহলে কাজের জন্য ফল ভোগ করছি আমি। তুমি কি সেই কারণে এই বাড়িতে খেতে চাইছো না? বৃদ্ধা মাথা নাড়ালেন। তাহলে আমি তোমাকে জোর করব না। কয়েক সেকেন্ড সময় লাগলো বুঝতে, এবং বোঝামাত্র দীপা প্রতিবাদ করে উঠল। এসব আপনি কি বলছেন? আমার মাথায় অমন ভাবনা একেবারেও আসেনি। তাছাড়া আপনার অতীতের পরিচয় আমার জানার দরকার নেই। আপনি আমার ছাত্রীর দিদিমা, এতটুকুই যথেষ্ট। এই সময় লাবণ্য বলল, তুমি একটুও খাবে না? দীপা মেয়েটার দিকে তাকিয়ে হেসে ফেলল। আচ্ছা দাও, তবে এতগুলো নয়, আমি খুব অল্প খাই। তৎক্ষণাৎ বৃদ্ধার মুখে হাসি ফুটল। তিনি একটি দাসীকে নির্দেশ দিতে খালি থালা এলো। দীপার লক্ষ্য করলো থালার চেহারা আয়নার মতো পরিষ্কার, এর গঠনও অভিনব। বৃদ্ধ সেটা বুঝতে পেরে বললেন, এগুলো অনেক যুগ ধরে তোলা ছিল, আমরা ব্যবহার করিনি কখনো। তুমি আসবে বলে নামিয়ে মাজিয়ে রেখেছিলাম। এরকম আর করবেন না। আমাকে আলাদা না ভাবলেই ভালো হতো। ও মা, তুমি আলাদা না? নিশ্চয় না। আমার সঙ্গে লাবণ্যর তফাৎ কোথায়? কথাটা শুনে বৃদ্ধ খুব খুশি হলেন। লাবণ্যকে একটা কাজের ওছিলায় অন্য ঘরে পাঠিয়ে বললেন, সবসময় খুব ভয়ে ভয়ে থাকি মা। স্কুলে যদি জানতে পারি কোন বাড়ি থেকে এসছে তাহলে তো ছাড়িয়ে দিতে পারে। কোনো বন্ধুর বাড়িতে যেতে দিই না, কাউকে আসতেও বলে না। এরই মধ্যে ওইটুকুনি মেয়ে সব বুঝে গিয়েছে। আপনারা কি মিত্র? না গো, যে মানুষটার সঙ্গে ওর মা শেষ 1 বছর ছিল সে হলো মিত্র। তা সত্যি কথা বলবো মা, মেয়ের মৃত্যুর পর মিত্তির এসে বলে গিয়েছিল লাবণ্যর জন্য যখন যা প্রয়োজন হবে তাকে বলতে। লোক তো খারাপ নয়। স্কুলে ভর্তির সময় সঙ্গে গিয়ে বাপ বলে নিজের পরিচয় দিয়েছে। তাই বা কে দেয়? তিনি এখানে এখন আসেন না, সে বিয়ে থা করেছে, ছেলে মেয়ে হয়েছে, তবে খবর দিলে বাইরে দেখা করে। লাবণ্য তাকে দেখেছে স্কুল ভর্তির দিন। কিছু বলেনি? কি বলবে? তখন ও এত বাচ্চা ছিল, ব্যাপারটা বুঝতেই পারেনি। বৃদ্ধ হাসলেন। কিছু মনে করবেন না। আপনারা এখন চলে কি করে? প্রশ্নটা করা উচিত না, তবুও না করে পারল না দীপা। তার কৌতূহল বাড়ছিল। কুঁজো গড়িয়ে যা আছে তাতে মেয়ের বিয়ে হয়ে যাবে, তারপর তো সব ফাঁকা। আমি যখন থাকবো না তখন কুঁজো শুকিয়ে গেলে ক্ষতি কি? আচ্ছা মা, তুমি তো নাতনির সঙ্গে কথা বললে, কি মনে হলো? কি ব্যাপারে? বিয়ে MA চাই না, ম্যাট্রিকটা পাশ করতে পারবে তো? আপনি যেভাবে সামলে রাখছেন তাতে ও MA পাশ করে যাবে দেখবেন। না মা, অত আশা করি না। অতি বড় বিদ্যাধরী না পাই বর, ভালো একটা ছেলে দেখে বিয়ে দেব,
যে ওকে হেনস্থা করবে না। পেটে যদি সামান্য বিদ্যে থাকে তাহলে সমাজে চলতে ফিরতে পারবে। আমরা যা পাইনি ও তা পেলেই আমি খুশি। যে বুকে চাকরিটি দরজা খুলেছিল তাকে বৃদ্ধ বললেন বাস স্ট্যান্ডে পর্যন্ত পৌঁছে দিতে। দীপা আপত্তি করল, এখান থেকে সরাসরি কোনো বাস নেই আমার হোস্টেলে যাওয়ার, ওকে পাঠাতে হবে না, আমি একাই যেতে পারবো। বৃদ্ধ মাথা নাড়ালেন, না মা, সন্ধে হয়ে গিয়েছে, তোমাকে কেউ যদি অসম্মান করে তাহলে আমি শান্তি পাবো না। হরির সঙ্গে যাক, ও তোমাকে ছাতুবাবুর বাজারের কাছে পৌঁছে দিয়ে আসবে। হরি, সাবধানে যাবি। হরি বলল, তুমি তো আমাকে 40 বছর ধরে দেখছো, কোনো ভয় নেই, চলুন। আজ বিকেলে যখন সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে এই এলাকায় এসে বাড়ি খুঁজছিল তখন অনেকেই অবাক হয়ে গিয়েছিল। লোকগুলো জল করে দেখছিল তাকে। পানের দোকান, বাড়ির রেয়াকে বসা মানুষগুলো একজন তাকে জিজ্ঞাসা করেছিল, কি চাই বলুন তো। দীপার বক্তব্য শুনে লাবণ্যদের বাড়ির দরজায় পৌঁছে দিয়ে বারবার ঘুরে দেখছিল। লাবণ্যদের বাড়িতে ওঠার সিঁড়ি আলাদা, সিঁড়ির মুখে লেখা রয়েছে গৃহস্থদের বাড়ি, অর্থাৎ এ পাড়ায় নোটিশ খুলিয়ে বলতে হয় আমি গৃহস্থ। কিন্তু এখানে আসার সময় খান্না সিনেমার সামনে দাঁড়ানো মেয়েগুলোর মতো কাউকে নজর পড়েনি। হরির সঙ্গে রাস্তায় নেমে দীপার চোখে তেমন কিছু পড়ল না, শুধু উল্টো দিকে রকে বসে একটা লোক চেঁচিয়ে উঠল, ও হরিদা, যাচ্ছ কোথায়? দিদিমণিকে পৌঁছে দিতে। বাড়িওয়ালির নাতনিকে পড়াবে বুঝি? তোর এত খবরে কি দরকার? না না, অনেক উটকো মেয়ে তো, রোজ আসছে, তা তোমাদের ঝি? এর কাছে শুনলাম বাড়িওয়ালির মাস্টারানি রেখেছে, এ পাড়ায় তো কোনোদিন দেখিনি। দেখে রাখ, 5 জনকেও বলে দিবি, অন্য বিরকম হলে কিছু হলে চোখ গেলে দেব। কথাগুলো বলে হরি সস্ত্রভাবে বলল, চলুন দিদিমণি, দাঁড়াবেন না। হাঁটতে হাঁটতে দীপা জিজ্ঞাসা করলো, লোকটা কে? দালাল। আর কেউ আপনাকে বিরক্ত করবে না, ওই বলে দেবে সবাইকে। আসুন রাস্তা পার হই। বাস গাড়ি সামলে পার্কের ফুটপাতে পৌঁছে হরি বলল, এই ফুটপাত দিয়ে ভদ্রলোকের মেয়েরা হাঁটে। বিকালে আপনি এই ফুটপাত দিয়ে এসে এখান থেকে রাস্তা পার হবেন, কেউ কিছু বলবে না। তবু যদি বলে ফেলে আমার নাম বলবেন। আমার কিন্তু জায়গাটা দেখে কলকাতার অন্য রাস্তার মতনই মনে হচ্ছে। আমাদের বাড়িটা তো মুখে তাই অমন মনে হচ্ছে, ভেতরে চিতপুর পর্যন্ত এমন মৎসব বসে গিয়েছে যা খুব চেষ্টা করেছিল বাড়ি বিক্রি করে ভদ্রপাড়ায় উঠে যেতে, কিন্তু যারা কিনবে তারা দামই দিতে চায় না। হরি মাথা নেড়ে কথা বলছিল। ছাতুবাবুর বাজারের সামনে এসে দীপা বলল, এবার তুমি চলে যাও। হরির বোধ হয় ইচ্ছে ছিল আর একটু যাওয়ার, কিন্তু দীপা আমল দিল না। বাঁ দিকের ফুটপাত ধরে সে হনহনিয়ে হেঁটে এলো হেদোর সামনে। এসে স্বস্তি হলো, কিন্তু তখনই কানে এলো একটা গলা, নিশ্চয়ই হোস্টেলের মেয়ে। দ্বিতীয় গলা বাঙালিও হতে পারে। সে ঘাড় ঘুরিয়ে দেখলো কয়েকজন লোক ফুটপাত দাঁড়িয়ে গল্প করছিল। গলা দুটো শোনা গেছে তাদের মধ্যে থেকেই। খামোকা গায়ে পড়ে ঝগড়া করে কোনো লাভ নেই, এরা নিশ্চয়ই উত্তর কলকাতার মেয়েদের সন্ধ্যের পর একা দেখতে অভ্যস্ত নয়। ফুটপাত পার হলো, ওপারে যাওয়ার জন্য রাস্তায় নামতে দীপার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। সে কি করে বুঝতে পারছিল না। ধীরে ধীরে ট্রাম বাস থেকে রাস্তাটা পার হয়ে গেল। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল অসীম। দীপা যখন রাস্তা পার হচ্ছে তখন সে দেখতে পেয়েছিল তাকে। সে কি করবে বুঝে ওঠার আগেই দীপা সামনে এসে দাঁড়ালো। অসীম জিজ্ঞাসা করলো, তুমি এত রাত্রে? পড়াতে গিয়েছিলাম। দীপা আবিষ্কার করলো তার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। অনেক দিন পর অসীমকে দেখলো সে, এখন মনে হচ্ছে অনেক অনেক দিন। পড়াতে? তুমি টিউশন করছো নাকি? হ্যাঁ। কোথায়? সোনাগাছিতে, সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর। সরল গলায় বলল দীপা। অসীম হাঁ হয়ে গেল। সে অবাক চোখে দীপাকে দেখলো। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কি করে এই টিউশনটা পেলে?
পেয়ে গেলাম। দীপা হাসলো, হাসার চেষ্টা করলো, তখন জিজ্ঞাসা করলো, এত রাত্রে? রাত তো সবে শুরু। আবার মাথা যে খারাপ হয়েছে তা কেউ বলেনি? তুমি এখানে? তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার সঙ্গে গিয়ে শুনলাম তুমি হোস্টেলে নেই, তাই এখানে দাঁড়িয়ে আছি। আমি কি তোমার জন্য এর আগে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকিনি? থেকেছো। তখন সময়টা অন্য রকম ছিল, কিন্তু ব্যাপারটা কি? তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে, কিন্তু আমি এখন খুব ক্লান্ত। কথাটা বলার আগে দীপা বিন্দুমাত্র ভাবেনি, বলে ফেলে মনে হচ্ছে ঠিক বলেছে। এতদিন যে স্বেচ্ছায় দূরে থেকেছে তার খেয়াল খুশি মতো সে কথা বলবে কেন? দীপা ঘুরে দাঁড়ালো। তোমার দরকারটা যদি খুব জরুরি হয় তাহলে পরে দেখা করতে পারো। আগামীকাল আমি কলেজে থাকবো। অসীম তাড়াতাড়ি চলে এলো সামনে। দীপা, প্লিজ এত নিষ্ঠুর হয়ো না। নিষ্ঠুর আমি? চমৎকার! তুমি আজ আমাকে একটু সময় দাও। বাহ, একটু আগে বললে এত রাত্রে ফিরছি কেন? এত রাত্রে সময় দেব কি করে? কিন্তু আমার যে আজই বলা দরকার। তোমার ইচ্ছে মতো সবসময় কাজ হবে এমন ভাবছো কেন? বুঝতে পারছি আমি তোমার ওপর জোর করছি। জোর করতে যে অধিকার বোধ প্রয়োজন হয় তা তোমার নেই। তুমি নিজেই তা হারিয়েছো। যেদিন আমার মামা হোস্টেলে এসেছিলেন সেদিন তুমি উধাও হয়ে গিয়েছিলে। আমার সঙ্গে করার প্রয়োজন বোধ করনি। তারপর আমার উপর দিয়ে যে ঝড় গিয়েছে তার কোনো খবর নেওয়ার ইচ্ছেও হয়নি তোমার। আবার আজ বলছো আমি নিষ্ঠুর। আমি কেন উধাও হয়েছিলাম তুমি জানো না। অমর অমর আমার আর জানার দরকার নেই। আমাকে হোস্টেলে যেতে দাও। দাঁড়াও, সেদিন তুমি যখন দরওয়ানের সঙ্গে ভেতরে চলে গেলে তখন তোমার মামা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কে, আমার সঙ্গে তোমার সম্পর্ক কী। উনি নিজের পরিচয় দিতে আমি বলেছিলাম আমরা বন্ধু। উনি ঠাট্টা করে বলেছিলেন এদেশে ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব হয় না, এটা বিলেত আমেরিকা নয়। আমি বলেছিলাম সময় পাল্টাচ্ছে, আপনাদের ধারণাটা বদলে নেওয়া দরকার। উনি খুব ক্ষেপে গেলেন, বললেন তিনি তোমার গার্জেন, তোমার সঙ্গে যদি আমি মিশি তাহলে তিনি স্টেপ নেবেন, কারণ এতে তোমার ক্ষতি হবে। আমি জিজ্ঞাসা করলাম কিসের ক্ষতি? উনি বললেন তুমি বিবাহিতা, তোমার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে, তোমার শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি দখল পেতে যাচ্ছে। কিন্তু এ সময় যদি একজন হিন্দু বিধবার চরিত্রে কলঙ্কের ছাপ পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি যদি সত্যিই তোমাকে বন্ধু বলে মনে করি তাহলে তোমার উপকারের জন্য আর কখনো যেন দেখা না করি। সেদিন তুমি নিজেকে বিধবা বলেছিলে বিয়ের রাতে তোমার স্বামী মারা গিয়েছে। আমি বিশ্বাস করতে চাইনি, ভেবেছিলাম তুমি আমাকে পরীক্ষা করার জন্য একটা গল্প বানিয়ে বলেছ। পরে একা ভেবেছিলাম যদি সত্যি হয় তাহলে আমার কি? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার অতীত নিয়ে আমার কি হবে? কিন্তু তোমার মামা যখন বললেন কিছুদিন আগে তোমার স্বামী মারা গিয়েছেন তখন সব এলোমেলো হয়ে গেল। বুঝলাম তুমি মিথ্যে বলছো আমাকে। আমি সহ্য করতে না পেরে চলে গিয়েছিলাম। পাথরের মতো দাঁড়িয়ে কথাগুলো শুনছিল দীপা। তার সমস্ত শরীর যেন ধীরে ধীরে রক্তশূন্য হয়ে যাচ্ছিল। কোনো রকমে সে জিজ্ঞাসা করতে পারলো তাহলে আজ এলো কেন? না, এসে উপায় ছিল না। আমি একটু বসবো, দাঁড়াতে পারছি না। তোমার হোস্টেল অবধি যেতে পারবো না। দীপার বলার ভঙ্গিতে ব্যস্ত হয়ে উঠল অসীম। এখন আর তোমাকে ঢুকতে দেবে না। অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছিল দীপাকে। এই সময় একটা ট্রাম আসছিল শ্যামবাজারের ডিপো থেকে। অসীম দীপাকে বলল এটাই ওঠো। কেন? বসতে পারবে। অসীমকে উঠতে দেখে দীপা অনুসরণ করলো। ট্রামে যাত্রী ছিল হাতে গোনা। ওরা একেবারে সামনে গিয়ে ড্রাইভারের পেছনে বসলো। দীপার মনে হলো সে বেঁচে গেল। হঠাৎ সমস্ত শরীর থেকে ঘাম বেরোচ্ছে, ভিজে যাচ্ছিল এবং সেই সঙ্গে মাথা ঘোরা। বসতে পেরে তাই আরাম হলো। ট্রাম চলতে শুরু করলে বাতাস লাগলো মুখে। সে চোখ বন্ধ করলো। হঠাৎ এভাবে শরীর খারাপ করছে কেন? রুমালে ঘাম মুছে নাও, নিচু গলায় বলল অসীম, যদিও তার কোনো দরকার ছিল না। পেছনের সিটগুলো একদম খালি। ট্রাম চলার শব্দ, তাতে কথা বেশি দূরে যেতেও পারে না। দীপা খুব দুর্বল হাতে ঘাম মুছল।
একটা গা গুলানি ভাব পাক খাচ্ছে পেটে, শিরাগুলো ঝিমঝিম করছে। আচমকা সে আবিষ্কার করলো, যদি সে অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখার কেউ নেই। হোস্টেলে থেকে হয়তো হাসপাতালে ভর্তি করে বাড়িতে চিঠি দেবে, কিন্তু কেউ আসবে না দায়িত্ব নিতে। এই পৃথিবীতে যতক্ষণ শরীর ঠিক আছে ততক্ষণ সব সমস্যার বিরুদ্ধে লড়াই করে বাঁচা যায়। কাউকে তোয়াক্কা না করে একা থাকা সম্ভব যতক্ষণ শরীর তাজা থাকে, কিন্তু অসুস্থ হলেই একজন সঙ্গী দরকার হয়, যে খুব কাছের মানুষ। অসীম জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখন? একটু সময় নিয়ে দীপা বলল, ভালো। ডাক্তারের কাছে যাবে? ডাক্তার? দীপা মাথা নাড়ল, না না, আমি ঠিক আছি। সারাটা পথ অসীম কোনো কথা বলল না। কি করে যে ট্রামটা ধর্মতলায় পৌঁছে গেল তা টের পায়নি দীপা। চোখ বন্ধ করে বসে থাকতে থাকতে একটু আচ্ছানের মতো হয়ে গিয়েছিল। কাছে কেউ চিৎকার করতেই তার চোখ খুলে গেল। দেখলো ট্রামটা দাঁড়িয়ে আছে কার্জন পার্কে। কামরার তার পাশে অসীম ছাড়া কেউ নেই। শরীরের ক্লান্তি অনেক কমে গেছে, গাগুলানি আর নেই। সে কথা বলল, ট্রামে যাবে না? সামনে ট্রাম ছাড়লে এটার চান্স। আমার ডিপোতে বসে আছি। শরীর কেমন? ভালো লাগছে। কি হয়েছিল বলো তো? জানি না। অনেকক্ষণ খাওয়া দাওয়া করনি? না তো, সন্ধে নাগাদ এক থালা খেয়েছি। অম্বল হয়ে গিয়েছে? না। তুমি তো বললে টিউশনি থেকে আসছো। হ্যাঁ, ওখানে খেয়েছি। কীরকম বাড়ি? সে তোমার শুনে দরকার নেই। এখন একটু চা খেলে ভালো হতো। ভাঁড়ে চা বিক্রি করছে, খাবে? আমি কখনো খাইনি। গঙ্গা জলে গুড় আদা দিয়ে চা করে। গঙ্গা জলে? যা। পাশে ছাউনির নিচে একটি লোক জ্বলন্ত উনুনে কেটলি বসে চা বিক্রি করছে। অসীম তাকে ডেকে দুটো ভাঁড় দিতে বলল। গরম চায়ের চুমুক দিয়ে আদার গন্ধ পেল দীপা, কিন্তু ভালো লাগলো। শরীরটা একটু একটু করে তাজা হয়ে যাচ্ছে। চায়ের ভাঁড় জানালা ঘেঁষে ফেলে দিয়ে অসীম বলল, এত অল্প পয়সায় বসার জায়গা, চা খাওয়া পৃথিবীর কোনো রেস্টুরেন্টে পেতে না। সেই সঙ্গে বেরোনোটা উপরি। দেখছি তাই। তোমার কি এরকম হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়? কখনো হয়নি। আজ হলো কেন? জানি না। তোমার সঙ্গে কথা বলতে বলতে আই এম সরি। কেন? আমি না দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ হতো না। দীপা চুপ হয়ে গেল। সামনের ট্রামটা এখন ডিপো ছেড়ে যাত্রা শুরু করেছে। সে লক্ষ্য করলো অসীম বসছে তার স্পর্শে বাঁচিয়ে। এটা ভালো লাগলো। দীপা কথাগুলো মনে করার চেষ্টা করলো। অসীমের মুখে টানা ঘটনাগুলো শুনতে শুনতে তার অস্বস্তি শুরু হয়েছিল। মামা যে ওভাবে মিথ্যা কথা বানিয়ে বলতে পারে, শোনামাত্র যে উত্তেজনা মনে জন্মে নিয়েছিল, তাই তার শরীর শোনামাত্র খারাপ হয়ে গেল। শুধু মামা নয়, একই সঙ্গে অসীমের ওপর রাগ জন্মেছিল তার। মামার মুখে যা শুনেছে তাই বিশ্বাস করে দূরে সরে গিয়েছিল অসীম। মামাকে সে সেই দিন প্রথম দেখলো। তার উচিত ছিল দীপাকে ব্যাপারটা জিজ্ঞাসা করা, এই দায়িত্বটুকু পালন করার কথা। ওর একবারও মনে এলো না, পুরুষ জাতটা কি সন্দেহ আঁকড়ে থাকতে এত ভালোবাসে? দীপা ভেবে পাচ্ছিল না। ট্রামে আবার শ্যামবাজারের দিকে ফিরছে। সন্ধ্যা পেরিয়ে গিয়েছে অনেকক্ষণ। এবার বেশ কিছু যাত্রী উঠেছেন। হোস্টেলে গেট বন্ধ হওয়ার আগে না পৌঁছালে ঝামেলা হবেই। গ্লোরিয়ার ঘটার পর থেকে কড়াকড়ি খুব বেড়ে গিয়েছে। অসীম বসে আছে চুপচাপ, মুখ ফিরিয়ে কথা বলল, দীপা, কি বলতে এসছিলে? না, থাক। কেন? তুমি অসুস্থ? এখন ঠিক হয়ে গিয়েছি। অসীম নিঃশ্বাস ফেলল। আমি একটা চাকরি পেয়েছি। বাহ, খুব ভালো খবর। সব কিছু ভুলে গিয়ে উচ্ছল হলো দীপা। তুমি খুশি? নিশ্চয়। দীপা অসীমের হাতে হাত রাখল। কোথায়? দিল্লিতে, বাবার এক বন্ধুর সোর্সে। ভালো চাকরি। এখন ওই 300 টাকা পাওয়া যাবে। 300 টাকা? বাপস, অনেক টাকা। হ্যাঁ, অনেক। আরে এভাবে বলছো কেন? তুমি কি চাও আমি এই চাকরি করি? আমার চাওয়ার সঙ্গে তোমার চাকরির কি সম্পর্ক? অসীম মুখ ফিরিয়ে নিল। দীপা ধীরে ধীরে হাত সরিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। ট্রামটা খালি রাস্তা পেয়ে বেশ জোরে ছুটছে। দোকানপাট বন্ধ হতে আরম্ভ করছে।
শেষ পর্যন্ত অসীম বলল, তুমি আমাকে ক্ষমা করবে না? কেন? আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কি ব্যাপারে? আমি তোমার সন্দেহ করেছিলাম। যেটা যে সত্যি সেটা যে সত্যি নয়, তার প্রমাণ তুমি পেয়েছো। মামার কথা সত্যি নয়, তাই বা ভাবলে কি করে? আর এসবের সঙ্গে তোমার চাকরি করারই বা কী সম্পর্ক? আমি তোমাকে বিয়ে করতে চাই দীপা। নড়ে উঠল দীপা। এক রাশ ভালো লাগার ঢেউ যেন তাকে নিয়ে লোফালোফি করছে। ট্রাম ততক্ষণে মাঝপথে পার হয়ে গিয়েছে। দীপা অসীমের দিকে না তাকিয়ে বলল, আমি কিন্তু তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি সব ভুলে যেতে চাই দীপা। তোমার সঙ্গে দেখা না করে আমি একটুও ভালো ছিলাম না। আমি জানি না তোমাকে কষ্ট হয়েছে কি না। হয়েছে। তাহলে কি? তাহলে ওসব কথা তুলছো কেন? তুমি এখন ওই বিয়ের কথা তুলছো কেন? আমি একা দিল্লিতে যাব না। কেন? না, তোমাকে কলকাতায় ফেলে রেখে আমি দিল্লিতে গিয়ে ভালো থাকবো না। কিন্তু তোমাকে তো অপেক্ষা করতে হবেই অসীম। ও, তোমার সে আইএএস, ওটা এখন মাথায় ঢুকে আছে। সহায় সম্বলহীন বাঙালি মেয়ের উপরে ওঠার একমাত্র পথ হলো এইসব কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চাকরি নেওয়া। অন্তত মামা কাকারা রেফারেন্স এখনও লাগে না। তুমি আমাকে ব্যঙ্গ করছো? আমি তোমাকে কিভাবে? ওই যে দিল্লির বাবার বন্ধুর মারফত পেয়েছি বলে। আমি জানি। আমার অনেক বন্ধুর কথাটা শোনামাত্র বুক টাটাচ্ছে। এই বাজারে 300 টাকা মাইনে কজন পায়? তুমি কি আমাকে তোমার ওইসব বন্ধুর দলে ফেলছো? না না, কিন্তু তোমার কথা বলার ধরন এমন। অসীম, তুমি আমার একটা কথা শুনবে? ওর হাত আবার স্পর্শ করলো দীপা। নিশ্চয় তুমি দিল্লিতে চলে যাও। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার সঙ্গে তোমার মিলছে না। যে কোনো বিষয়ে কথা বললে মনে হয় আমাদের ঝগড়া বেঁধে যাবে। এই অবস্থায় বেশি দিন আমরা একসঙ্গে থাকতে পারবো না। ভালোবাসা এক জিনিস, আর পরস্পরকে বুঝতে পারা আর এক জিনিস। তুমি আবার আমার সঙ্গে খেলা করছো? খেলা? তুমি খেলা বললে? অসীম চট করে উঠে দাঁড়ালো। শোনো, আমি শুনেছি আইএএসে ম্যারিড মেয়েরা চান্স পায় না। অতএব তোমার কোনো চান্স নেই বলে কোনো জবাবের অপেক্ষায় না থেকে হনহন করে গেটের কাছে চলে গেল। ট্রামটা বিবেকানন্দ রোডে থামতে অসীম নেমে পড়ল। তারপর একবারও না তাকিয়ে অন্ধকার গলিতে ঢুকে পড়ল। দীপার মাথায় তখন কিছুই ঢুকছিল না। অসীমের শেষ কথাটা তাকে যেন অসাড় করে দিয়েছিল। ট্রাম ছাড়ল। বিছানায় টান টান দীপা ফিসফিস করে বলল, আমি কি ঠিক করেছি? ঠিক করছি? এই বলাটা এমন নিঃশব্দে যে তার শরীরেও যেন শব্দগুলো টের পেল না। ঘর অন্ধকার। হোস্টেলের অন্যত্র একটু হাসির আওয়াজ, চিৎকার করে কোনো সিরিয়াস ছাত্রীর পড়া চালিয়ে যাওয়ার চেষ্টা, এবং সামনের রাস্তায় হঠাৎ গাড়ির শব্দ ছাড়া পৃথিবী এখন ঘুমের দিকে ঢলেছে। নিজস্ব ঘরে নিজস্ব বিছানায় শুয়ে চোখ বন্ধ করে দীপা নিঃশব্দে ওই প্রশ্নটি দ্বিতীয়বার উচ্চারণ করতেই অসীমের মুখ মনে পড়ল এবার। বিবাহিতা মেয়েরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড সার্ভিস পরীক্ষায় বসতে পারবে না কেন? অসীম খবর নিয়েছে। কেন নিয়েছে? তার জবাব অবশ্যই সরল। মানুষ মানুষকে আটকাতে চায়। সে যদি আইএএস হতো তাহলে কি অসীম অসুবিধা পড়তো? হয়তো। তাই খোঁজ নিয়ে নিশ্চিন্ত হয়ে বুক ফুলিয়ে কথাগুলো বলে ট্রাম থেকে নেমে গিয়েছে। আমার কথায় যখন রাজি হচ্ছে না তখন মরো গিয়ে। এই কী রকম চাওয়া? কাউকে বাধ্য করে কি ভালোবাসা আদায় করা যায়? তোমার চারপাশের সব দেওয়ালে তুলে যে ফাঁকটুকু রেখেছি তাই গলে গেলে আমার সমস্ত রাস্তায় চলে এসো। কিন্তু অসীমের কথাবার্তায় মিল থাকছে না কেন? স্পষ্ট মনে পড়ছে প্রথম আলাপের দিনগুলোতে অসীম নিজের ভবিষ্যৎ পরিকল্পনা অন্যরকম বলেছিল। ওরা 3 ভাই। বাবা কয়েক বছর আগে মারা গিয়েছেন। বড় বাজারে বড় ব্যবসা আছে। দাদারা সেই ব্যবসা থেকে খুব কালো টাকা রোজগার করেছে। অসীমের ওসব ভালো লাগে না।
সে জীবনটাকে অন্যভাবে দেখতে চায় বলে বাড়িতে তার অবস্থা খুব আদরের নয়। ব্যবসা না করে সে MA পড়বে, রুচি, শিক্ষা এবং সৌজন্য দিয়ে একটা জীবন গড়বে। হ্যাঁ, ঠিক এসব কথা বলেছিল অসীম। কফি হাউস থেকে ফেরার পথে এইসব কথা হয়েছিল, নাকি কফি হাউসে বসেই? সেই অসীম আজ নিজের সম্পর্কে উল্টো কথা বলল। দিল্লি যাচ্ছে চাকরি নিয়ে। সেই চাকরি যিনি দিচ্ছেন তিনি ওই মাইনেতে অসীমকে দিয়ে যাচ্ছেন পারিবারিক বন্ধু হিসাবেই। কেন চাকরি কেন করবে অসীম পড়াশোনা ছেড়ে দিয়ে? যাদের পৈতৃক ব্যবসায় অত কালো টাকা, তাদের তো সাদাও কিছু থাকে। সেই সাদাতে নিশ্চয় অংশ রয়েছে অসীমের। সে সব ছেড়ে দিয়ে কেন খামোখা ও দিল্লি যেতে চাইছে? হঠাৎ মনে হলো অসীমের এই দিল্লি যাওয়ার ব্যাপারটাই বানানো নয় তো, স্রেফ তার ওপর একটা চাপ তৈরি করার জন্য অভিনয় করে গেল হয়তো। এতদিন আড়ালে থেকে এমন কথা বলার জন্য যখন কেউ আসে তখন চোখ বন্ধ করে মাথা নাড়ালো দীপা। না, সে যাচাই করবে না অসীমের বাবা আছেন কিনা, দাদারা ব্যবসাদার কিনা। এসব যাচাই করে সত্যি জেনে তার কোনো লাভ হবে না। সত্যি হলেও যা, না হলেও তা। আজ যার দিকে তাকিয়ে মনে হয়েছিল বুকের ভেতরে অনেকটা জায়গা দখল করে নিয়েছে, তার সম্পর্কে যদি এত তাড়াতাড়ি সন্দেহ গুঁড়ো লঙ্কার মতো জড়িয়ে যায়, তাহলে চোখ কানে তৃপ্তির কোনো দরকার নেই। মানুষ চোখ কান মুখে দিয়ে সারা দিন যুদ্ধ করে যেতে পারে, কিন্তু মনে শান্তি ছাড়া রাতের ঘুম খুঁজে পায় না। কিন্তু IAS পরীক্ষা যদি বসার সুযোগ সে না পায়, তাহলে কি করবে? BA পরীক্ষা দেওয়া পর্যন্ত জীবনটা যে স্পষ্ট দেখতে পাচ্ছে, চোখ বন্ধ করেও এই কটা দিন কাটিয়ে দিতে পারবে। কিন্তু তারপর MA পাশ করে একটা স্কুলে অথবা কলেজে চাকরি খোঁজা। ভাগ্য কতটা সাহায্য করবে, পরিস্থিতি কতটা অনুকূলে থাকবে। আজ টিউশনিতে সে এক ধরনের নতুন শক্তি আবিষ্কার করেছে, যে শক্তি থাকলে জীবনের সব রকম অনিশ্চয়তার বিরুদ্ধে লড়াই করা যায়। নিজের ওপর আস্থা আসছে, একটাই নয়, কুলোলে দুটো। প্রয়োজন হলে আরও বেশি ছাত্রী পড়াবে সে। পূর্ব পাকিস্তান থেকে এসে রাধা যদি এতটা লড়াই করতে পারে, তাহলে সে কেন পারবে না? ফুলশয্যা রাতে যে লড়াই শুরু হয়েছিল, তার বোধ হয় কোনো শেষ এ জীবনে নেই। কিন্তু তাকে যেতে হবে জীবনের অনেক উপরতলায়, যেখানে পৌঁছে মেয়ে হিসেবে কারো অনুকম্পা পাওয়ার বদলে মানুষ হিসাবে নিজেকে প্রকাশ করতে পারবে। এতকাল তার মনে হয়েছিল IAS পরীক্ষায় পাশ করে চাকরিতে ঢোকা সেই ইচ্ছেটাকে সহজ করার অন্যতম পথ। কিন্তু অসীম আজ সব কিছু গোলমাল করে দিয়ে গেল। যেন গভীর জলের মধ্যে সাঁতার দিতে দিতে বুকের ভেতর অক্সিজেন ফুরিয়ে যাওয়া যন্ত্রণা আবিষ্কার করলো দীপা। না ভেবে কোনো লাভ নেই, তাকে যেতে হবে সেই বালকের মতো যে পাহাড়ি রাস্তায় চলার সময় শুধু সামনের বাঁকের দিকে চোখ রাখে, বাঁ কিংবা ডাইনের মোড়ে নিতে নিতে উপরে ওঠার সময় আগে থেকে দ্বিতীয় অদেখা বাঁকটির কথা যে চিন্তা করে না। ওপরে ওঠার সেটাই সবচেয়ে বুদ্ধিগ্রাহ্য উপায়। সমস্যা যা আসবে তাই নিয়ে ভাবা, তারই মোকাবিলা করা। সুদূরের কথা আগাম চিন্তা করা বোকামি। কাল প্রথম কাজ হবে খোঁজ নেওয়া, সত্যি কি সেই IAS পরীক্ষায় বসতে অক্ষম কিনা। সেইটা সঠিক জায়গায় না জানা পর্যন্ত কোনো চিন্তা নেই। জীবন মানেই সুখের স্মৃতি বয়ে বেড়ানো, বেঁচে থাকা মানেই দুঃখের সঙ্গে অজান্তেই সহবাস করা। অবিমিশ্র সুখ মানুষের ভাগ্যে কখনো লেখা হয় না। সুখ বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি অস্তিত্ব অনুভব করে মানুষ। যে কোনো ছলছুতোয় সে দুঃখকে ডেকে নিয়ে আসে। সুখের চেয়ে দুঃখের সঙ্গে বাস করতে মানুষ বড় আরাম বোধ করে, কারণ অতি দুঃখ হাহাকার থাকে না, সন্দেহ, জ্বালা অথবা নিজেকে বঞ্চিত ভাবার যন্ত্রণা পাওয়া যায় না। কোনো এক মুহূর্তে অথবা কিছু দিনের বুকে খুশির সূচিকর্ম সারা জীবন টাঙিয়ে রাখার নাম জীবন। মানুষ তাতেই অভ্যস্ত। দীপা নির্ঘুম রাতে এমন কোনো সুখের কথা ভাবছিল যা স্মৃতির লালন করা যায় একমাত্র সেই চা বাগানের ছেলেবেলার দিনগুলো ছাড়া। আর কোনো সুখের ছবি মনে আসছে না। চোখ বন্ধ করেও একটা ভরাট দিন মনে তুলে আনতে পারছে না। দীপা উঠে বসলো। না, সে অসীমকে ভালোবাসেনি। আজ পর্যন্ত কোনো পুরুষকেই সে ভালোবাসেনি। বেঁচে থেকে যদি কোনো নারী
পুরুষকে ভালো না বাসে তাহলে তাহলে অথবা ভালোবাসে না পায় তাহলে তার জন্য কোনো সুখের স্মৃতি জমানো থাকে না। তার মানে জীবনে মানে এক্ষেত্রে সুখের স্মৃতি বয়ে বেড়ানো নয়, কিন্তু নিয়ম যা তা চিরকালই নিয়ম, তার ক্ষেত্রেও ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। তাহলে দুঃখ আসার আগে তো যত ক্ষণস্থায়ী হোক, সুখ তোর জীবনে আসবেই, আর এলে সে নিশ্চয়ই টের পাবে। হেসে ফেলল দীপা, তারপর পাশ ফিরে চোখ বন্ধ করলো। সকালটা কেটেছিল ছটপটানি নিয়ে, দুপুর সেটা কেটে যাওয়ার পর যেন সমস্ত ময়লা থিতিয়ে যাওয়া টলটলে দিঘির মতো হয়ে গেল মনটা। অদ্ভুত আরাম, কারোর জন্য কোনো আক্ষেপ নেই, এমনকি সেটা যদি অসীমও হয় তবুও। অসীমকে তার মোটেই খারাপ লাগছে না, একটুও শত্রু বলে মনে হচ্ছে না। স্বাধীনতার পর ভারতীয় বিবাহিতা মেয়েদের আইএএস পরীক্ষায় বসতে দেওয়া হতো না, কিন্তু এই অন্যায় নিয়মটা যে তুলে দেওয়া হয়েছে তা অসীম জানতো না বলেই হাতিয়ার করেছিল। কেউ ভুল অস্ত্র নিয়ে লড়াই করছে জানার পর তার জন্য এক ধরনের মায়া হয়। কলেজ স্ট্রিটে নেমে দীপা একবার প্রেসিডেন্ট কলেজের দিকে তাকালো। এখানে এলেই সত্যসাধন মাস্টারমশাইয়ের মুখ মনে পড়ে। ওর খুব ইচ্ছে ছিল সে ওই কলেজে পড়ে, ভর্তি হওয়ার সুযোগ পায়নি বলে এখন কোনো আফসোস নেই দীপার। কিন্তু একটা কথা খুব মনে পড়ে, মাস্টারমশাই বলতেন যখন কোনো কিছু শুরু করবে তখন 1 নাম্বার থেকে করবে। জীবনে যা কাজ তা সেরা জিনিসের দাঁড়িয়ে করবে। এর একটা আলাদা প্রভাব আছে, হয়তো আছে, কিন্তু ভাবনা আর বাস্তবের মধ্যে কোনো সেতু থাকে না। এই কলকাতা শহরে তার একটা নিরাপদ থাকার জায়গা দরকার ছিল। জীবনে প্রথমবার এক কফি হাউসে উঠল দীপা। সমুদ্রের পাশে কোনোদিন যায়নি সে। পড়াশোনা এবং ছবিতে দেখা বর্ণনার সঙ্গে সে এই আওয়াজটা মিলিয়ে নিয়ে সমুদ্র গর্জন ভাবতে খারাপ লাগে না। ভেতরে ঢুকতেই অনেক টেবিল থেকে তার দিকে নজর ছুটে এলো, এবং এক সময় সে অসীমকে উঠে দাঁড়াতে দেখল। কোণের টেবিলে 3টি ছেলের সঙ্গে অসীম বসেছিল। তাকে দেখে যে খুব অবাক হয়েছে বুঝতে অসুবিধা হলো না। দীপা এগিয়ে গেল। অসীম ঠিক বুঝতে পারছিল না কি করা উচিত। দীপা হেসে বলল, তোমার সঙ্গে দেখা করতে এলাম। কি ব্যাপার? অসীম কোনো ক্রমে প্রশ্নটা করল। তাকে খুব নার্ভাস দেখাচ্ছিল। কোনো ব্যাপার নেই, এখান দিয়ে যাচ্ছিলাম, মনে হলো তুমি গকতে পারো তাই চলে এলাম। বসতে বলতে অসুবিধা আছে? দীপা আবার হাসলো। 5ম চেয়ার নেই। অসীম ব্যস্ত হয়ে পাশের টেবিল থেকে একটা চেয়ার টেনে এনে বলল, বসো। কিন্তু দীপা ততক্ষণে অসীমের খালি চেয়ারটির দিকে এগিয়ে গিয়েছে। আরাম করে সেটাই বসতে অসীমকে 5ম চেয়ারে বসতে হলো। এখন দেখলেই বোঝা যায় ওই চেয়ারটি পরে সংযোজিত হয়েছে। অসীমকে আরও অস্বস্তিতে ফেলে দেওয়া হলো। দীপার দিকে অসীমের বন্ধুরা তাকিয়েছিল। অসীম তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মুখ খুলতেই দীপা বলল, আমার নাম দীপাবলি বন্দ্যোপাধ্যায়, স্কটিশে পড়ি। অসীম আমার সিনিয়র, কিন্তু বন্ধু হিসাবে খুব সিনসিয়ার। আপনারা নিশ্চয়ই ওর বন্ধু। দীপার লক্ষ্য করলো তার এরকম কথা বলার ধরন 3জনেই বেশ চমৎকৃত, আর অসীম যেন আরও নিভে গেল। সেটা কাটিয়ে ওঠার জন্যই সে জিজ্ঞাসা করল, কফি খাবে? অসীমের বন্ধু সৃজন বলল, কী রে, কফি খাবে কি না জিজ্ঞাসা করছিস? দীপা মাথা নাড়ল, না, ঠিকই করেছে। ও জানে আমি কফি পছন্দ করি না। ঠিক অভ্যেস নেই বলে রাত্রে ঘুম হয় না। গ্র্যাজুয়েশনের পর আপনাদের পরিকল্পনা কি? 3জন যুবক পরস্পরকে একবার দেখল। একজন বলল, MA পড়ব। মনে হলো বাকি 2জনেরই একই বক্তব্য। দীপা বলল, অসীম, তুমি কি সত্যিই দিল্লি চলে যাচ্ছ? কি দরকার? বন্ধুরা যখন এখানে MA পড়ছে তখন তোমার চাকরি করতে ভালো লাগবে। রঞ্জন আঁতকে উঠল, তুই দিল্লিতে যাবি চাকরি করতে? বলিসনি তো। দীপা বলল, ওমা,
আমি কি গোপন খবর ফাঁস করে দিলাম? হঠাৎ অসীম উঠে দাঁড়ালো। দীপা, তুমি একটু বাইরে আসবে? কেন? এই তো এলাম। তোমার সঙ্গে আমি কয়েকটা কথা বলে নিতে চাই। অসীমের মুখ খুব শক্ত। সে একবার ঠোঁট কামড়ে নিল। এখানে বসে বলা যায় না? গেলে আমি দাঁড়াতাম না। আমার তো মনে হয় না তোমার এমন কিছু কথা আছে যা শুনতে এখান থেকে উঠে যেতে হবে। তুমি বরং বসো। দীপা হাসলো। অন্যান্য টেবিলে অসীমের উঠে দাঁড়িয়ে কথা বলার প্রতিক্রিয়া হচ্ছে। অনেকেই এদিকে তাকাচ্ছে। রঞ্জন অসীমের হাত ধরে টানলো। বস, সিন ক্রিয়েট করিস না। তুই আজকাল বড্ড অল্প রেগে যাচ্ছিস। খুবই অনিচ্ছা ছিল। ঘাড় গোঁজ করে বসলো অসীম। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। অসীমের তৃতীয় বন্ধু, যার নাম অতীন, জিজ্ঞাসা করলো, আপনি আমাদের কথা জিজ্ঞাসা করলেন, নিজেরটা বলেননি? আমি চাকরি করব। চাকরি? সুজন চমকে উঠল। কী ধরনের চাকরি? একদম ওপর থেকে চেষ্টা করব। যা পাই। একটু আগে খোঁজ নিতে গিয়েছিলাম। ও অসীম, তুমি আমাকে ভুল খবর দিয়েছিলে। আইএএসে বসার ব্যাপারে এখন ওই বিধিনিষেধ নেই। স্বাধীনতার কিছুদিন পরেই উঠে গিয়েছে। যেন হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে কথাগুলো বলে দীপা অসীমের মুখের দিকে তাকালো। শোনামাত্র অসীমের কপালে ভাঁজ পড়েছে। মুখ ফিরিয়ে নিয়েছে সে। অতীন বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আইএএস দেবেন? ইচ্ছা আছে। আইএএস দিতে গেলে দারুণ পড়াশোনা দরকার হয়। খুব ব্রিলিয়ান্ট না হলে চান্স পাওয়া যায় না। আমার তো কখনো সাহস হয়নি। ফর্ম ভর্তি করে পরীক্ষায় বসতে সাহসের প্রশ্ন কেন আসবে? 3-4 মাস নিয়মিত পড়ে পরীক্ষা দিলে ফল ভালো খারাপ কেন হবে? আসলে বেশিরভাগ ছেলে মেয়ে বিএ এমএ পরীক্ষার আগে যা পড়ে তার সিকিভাগ এসব পরীক্ষার আগে পড়ে না, তাই রেজাল্ট খারাপ হয়। ব্যাপারটা আকাশ কুসুম নয়। তার প্রমাণ প্রতি বছর তো অনেকেই পাশ করে চাকরি পাচ্ছে। মেয়েরা আইএএস হয়েছে? রঞ্জন প্রশ্ন করল। কেন হবে না? আপনারা খবর রাখেন না তাই। দীপা চারপাশ তাকালো। অসীম, আমাকে একটা ব্যাপারে সাহায্য করতে পারো? অসীম তাকালো, মুখে কিছু বলল না। ছুটি আসছে, হোস্টেল বন্ধ থাকবে মাসখানেক। এই 1 মাস থাকার জন্য একটা জায়গা চাই। কি করা যায় বলো তো? দীপা খুব সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করলো। সুজন জানতে চাইল, কেন? আপনার আত্মীয় স্বজন নেই? কাছের বলতে কেউ আর নেই যার কাছে গিয়ে থাকা যায়। কি বলছেন? এই পৃথিবীতে আপনার আপনজন কেউ নেই? রঞ্জন বলে উঠল। এক এক সময় সত্যিটা খুব অস্বস্তিকর হয়। হোস্টেলে আসার আগে কোথায় ছিলেন? এই রে, এর মধ্যে আপনারা জেরা শুরু করলেন। দীপা হাসলো। তখন সব ছিল, এখন কেউ নেই। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যে চিরকাল এক থাকবে তা নাও হতে পারে। কলকাতায় আমার তেমন জানাশোনা নেই, তাই আপনাদের বললাম। অতীন বলল, মুশকিল হলে 1 মাসের জন্য কেউ আপনাকে বাড়ি ভাড়া দেবে না। বাড়ি ভাড়া? ওরে সাব্বাস! বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা পাবো কোথায়? তাছাড়া পারেনও না। প্রথম কথা 1 মাস, আর দ্বিতীয় কথা আপনার সঙ্গে কেউ নেই। কেউ নেই মানে? এক মেয়েকে কলকাতা শহরে বাড়ি ভাড়া দেওয়া হয় না। সে ভাড়া দিতে সক্ষম হলেও নয়। না? কেন? হয়তো বাড়িওয়ালার বিশ্বাস করে না। কিসের বিশ্বাস? অতীন থতমত হলো। মানে একা মেয়ে দেখলেই লোকে তার চরিত্র সম্পর্কে অনেক কিছু ভাবতে আরম্ভ করে। এদেশে মেয়েরা কখনো একা থাকে না বলেই এটাই হয়েছে। সুজন বলল, আমি শুনেছি হোস্টেলেও কোনো ভারতীয় মেয়ে একা গেলে তার নামে ঘর দেওয়া হয় না। বিদেশিনীদের ক্ষেত্রে এই নিয়ম নেই। দীপা বলল, বুঝলাম। এখন এ নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। অতীন বলল, আপনাকে আমি আগামীকাল একটা খবর দিতে পারি। কী রকম? আমার মাসিমার একটা ফ্ল্যাট আছে এলগিন রোডে। ওরা থাকেন সিমলায়। চাবি থাকে মায়ের কাছে। মায়ের কোনো প্রবলেম বললে আপনাকে দিতে হয়তো রাজি হবে। অতীন কথাগুলো শেষ করলো না। বোঝা গেল যে উৎসাহ নিয়ে সে কথা শুরু করেছিল, বলতে বলতে সেই উৎসাহ সে হারিয়ে ফেলেছে। আমি তো ডান্ডাস হোস্টেলে থাকি।
যদি আপনার মায়ের আপত্তি না থাকে তাহলে খবর দিলে খুশি হব। কথাগুলো বলতে বলতে দীপা দেখলো মায়া একটি ছেলের সঙ্গে কফি হাউসে ঢুকে এপাশ ওপাশ তাকাচ্ছে। কাউকে খুঁজতে এসেছে কিন্তু পেল না। দীপা উঠে দাঁড়ালো। আমি চলি অসীম, আমরা বন্ধু, এর বেশি পরস্পর কারোর কাছে আশা করা ঠিক নয়। তোমাদের দেখা পেতে পারি এমন আশা ছিল, কফি হাউসে এসেছিলাম। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তুমিও আমাকে ভুলে বুঝো না। অন্তত আবার যখন দেখা হবে তখন মুখোমুখি যাতে কথা বলতে পারি তেমন সম্পর্ক রাখতে চেষ্টা করা উচিত। দীপা অন্যদের দিকে তাকালো। চলি। দীপা আসতে দেখে মায়া অবাক হলো। সে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছিল। চোখ বড় করে বলল, তুই এখানে? এসেছিলাম। কাউকে খুঁজছিস? হ্যাঁ, আমাদের মেকআপ ম্যান। মেকআপ ম্যান মানে? আরে আরও মেকআপ ম্যানের জিনিসপত্র যার কাছে থাকে। কথা ছিল ও এখানে থাকবে আর আমরা যাওয়ার সময় ওকে তুলে নিয়ে যাব। মায়া ঘড়ি দেখলো। রিহার্সাল আছে? রিহার্সাল নয়, শো। যাবি? কোথায়? পাকপাড়ায় একটা কল শো পেয়ে গেছি আমরা। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল মায়া। দীপা জিজ্ঞাসা করল, পাকপাড়ায় থিয়েটার হয় নাকি? মায়ার সঙ্গী হো হো করে হেসে উঠল। মায়া তাকে ধমকালো, এই শঙ্কর, অমন গাধার মতো হাসবি না। দীপা কিছু জানে না বলেই এমন বলল। এমন মানে নয়, শঙ্কর বলল। থিয়েটার হল থাকলে আমরা শো করতে পারতাম নাকি? হাসলাম তাই। আজ সকালে বোন বলেছিল তোমরা হলে থিয়েটার করো না কেন? সেই কথাটা মনে পড়ে গেল এর প্রশ্ন শুনে। এতে হাসির কি আছে? দীপার খুব খারাপ লাগছিল। অক্ষমতা বলে একটা শব্দ আছে জানেন? শঙ্কর ঘুরে দাঁড়ালো। আমাদের চেষ্টা আছে, ক্ষমতাও, কিন্তু পয়সা নেই। ধার করে হল ভাড়া করলে কেউ টিকিট কাটবে না। কয়েকবার সেই চেষ্টা করে এখন হোঁচট খাচ্ছি। মাঠে ঘাটে শো করার সুযোগ না পেলে নাটক রিহার্সাল রুমেই থেকে যেত। শঙ্করের বলার ভঙ্গিতে যে আন্তরিকতা ছিল তা স্পর্শ করলো দীপাকে। সে জিজ্ঞাসা করল, মাঠে ঘাটে অভিনয় করলে আপনাদের লাভ হয়? খুব সামান্য। আমাদের ডেকের লোকে বেশি টাকা দেবে কেন? কিন্তু ওই সামান্য লাভ জমিয়ে জমিয়ে যদি থিয়েটার হলে দুই একটা শো করতে পারি সেই আশা নিয়ে থাকা। আপনাদের নাটক লোকে টিকিট কেটে দেখতে চায় না কেন? মায়া এতক্ষণ শুনছিল কথাবার্তা, আর তার চোখ সেই মেকআপ ম্যানের সন্ধানের রাস্তায় ঘুরছিল। সে বলল, এই প্রশ্নের জবাব পেতে হলে তোমাকে আমাদের নাটক দেখতে হবে। আমরা প্রফুল্ল কিংবা দুই পুরুষ অভিনয় করতে চাই না। বঙ্গে বগি অথবা কেদার রায় করার যুক্তি খুঁজে পায় না। এখনও বাংলাদেশ এসব নাটকের প্রাচুর্য দর্শক আছে, কিন্তু নবান্ন, পথিক, রক্তকরবী, বিসর্জন, দীপা নামগুলো মনে করছিল। এবার জবাব দিল শঙ্কর, বিসর্জন দেখতে কটা দর্শক যাচ্ছেন? বহুরূপীর মতো অত বড় শক্তিশালী অভিনেতা গোষ্ঠী থাকতেও এই অবস্থা। ওই যে এসে গিয়েছে। দীপা দেখলো একটা মাঝবয়সী মানুষ একটা বড় বাক্স নিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। মায়া বলল, যাবি নাকি? দীপা মাথা নাড়ালো। হ্যাঁ। লোকটা ততক্ষণে কাছে এসে গিয়েছে। দেরি হয়ে গেল। তোমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছো না? খুব দুঃখিত। আপনার তো দেরি হয় না দেবজা। শঙ্কর হাঁটতে শুরু করলো। হ্যাঁ, তোমার বৌদির সকাল থেকে 103-4 জ্বর। আমি ছাড়া তো সামলাবার কেউ নেই। মাথায় জল ঢেলে ঢেলে একটু জ্বর কমিয়ে এলাম। ডাক্তার দেখাননি? প্রথম দিন তো, প্রাথমিক চিকিৎসা চলছে। দেবেশবাবু দীপাকে দেখলো। এটি কে? আমার বন্ধু। দীপা বলি। চমৎকার নাম। উঠে পড়ো, বাস আসছে। একটা মাঝারি ভিড়ের মাঝে বাসে ওরা উঠে পড়ল। লেডিস সিটে এক ভদ্রলোক বসেছিলেন। ওদের দিকে উঠে পড়তে দীপা মায়াকে বলল, বসে পড়, তুই অভিনয় করবি। মায়া মাথা নাড়াল। না, আমি লেডিস সিটের অ্যাডভান্টেজ নিই না। দীপা অবাক হয়ে বলল, ওমা, কেন? নিজেকে খুব দুর্বল মনে হয়। অন্যর অনুকম্পা নিচ্ছি, ভাবতে খারাপ লাগে। মায়া হাসল। শঙ্করের সঙ্গে আমার কোনো ফারাক নেই।
তাহলে ও বসতে পারবে না যেখানে সেখানে আর একটা মানুষকে উঠিয়ে আমি বসতে যাব কেন? কথাগুলোর মধ্যে জোরালো যুক্তি দেখতে পেল দীপা। সে উঠে দাঁড়ানো ভদ্রলোককে বলল, আপনি বসুন, আমরা বসবো না। বলা মাত্র ভদ্রলোক ধপাস করে বসে জানালা দিয়ে চোখ মেলে দিলেন বাইরে। কিন্তু বাসের অন্যান্য যাত্রীরা ঘুরে ফিরে তাদের দেখছে এখন। এমন ব্যাপার যেন কেউ আগে দেখতে পায়নি। আর তাই নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। বিদেশে নাকি লেডিস সিট বলে কিছুই নেই। আর একজন গলা চড়ালো, বিদেশে কি বলছেন? বোম্বেতে গিয়েছিলাম, সেখানেও বাসে লেডিস সিট দেখতে পাইনি। মায়া ঠোঁট টিপে হাসছিল, নিচু গলায় বলল, বাঙালি পরের ছেলে মেয়ের ওপর এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসে, বুঝলে? শঙ্কর বাসের ভাড়া দিয়েছিল। বিকেল ফুরোবার আগে ওরা গন্তব্যস্থলে পৌঁছে গেল। অবশ্য এর মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করতে হয়েছে শ্রীনাথ মুখার্জির লেনটা কোথায়। শেষ পর্যন্ত গলি বন্ধ করে তৈরি করা মঞ্চ নজরে পড়ল। সামনে গোটা 50 চেয়ার পাতা আছে, ছোট ছেলে মেয়েদের ভিড়। ওদের দেখে গুঞ্জন উঠল, হিরোইনেরা এসে গিয়েছে। সঙ্গে সঙ্গে আরও কৌতূহলী কিছু মানুষ মুখ বাড়ালো। মঞ্চের পেছনে আসা মাত্র সমিতির গলায় শোনা গেল, দেবসদা, আপনাকে যদি ডিসিপ্লিন শেখাতে হয় তাহলে তো মুশকিল। কাঁটার সময় আসার কথা ছিল, আর এলেন কখন? শঙ্কর মায়া না হয় অত বড় অভিনেতা হয়ে গিয়েছে, কিন্তু আপনার কাছে থেকে এই আশাটা করিনি। যান, সবাই বসে আছে মেকআপ রুমে। সেই দাড়িওয়ালা ছেলেটি যে মণি কলেজে পড়ে, একদিন যার সঙ্গে মায়া তার পরিচয় করিয়ে দিয়েছিল, সেই সমিত এবার এগিয়ে এলো সামনে। কী ব্যাপার আপনি? দেবসবাবু ততক্ষণে চলে গিয়েছেন চোখের আড়ালে। মায়া দাঁড়িয়েছিল পাশে, কৌতূহল দেখালো, নিয়ে এলাম। চমৎকার, তোমরা এইসব করছো আর আমরা উনুন জেলে বসে আছি। কাদের নিয়ে নাটক করব? দেখো মায়া, এই জিনিস আর কখনো যেন না হয়। সমিত ঘুরে দাঁড়ালো। দীপার মনে হলো সে এসে অন্যায় করেছে। সমিত পছন্দ করছে না আর তার এভাবে আসাটা। সে মায়াকে বলল, আমি যাই। সমিত ঘুরে দাঁড়ালো। যাই মানে? যাবেন তো এলেন কেন? আমার মনে হচ্ছে আমি এসে আপনাকে বিব্রত করেছি। নিজেকে এত মূল্যবান ভাবা ভালো, তবে এক্ষেত্রে নয়। আমরা পয়সা নিয়ে নাটক করতে এসেছি, এটা যাত্রার দল নয়। ভালো নাটক করতে হলে প্রত্যেকের আচরণ ভালো করতে হয়, এটাই বোঝাতে চেয়েছি আমি। আমাদের নাটক তো কখনো দেখেননি? দীপা মাথা নেড়ে না বলল। বহুরূপীর নাটক দেখেছেন, সুযোগ পায়নি। এই তো গত সপ্তাহে নিউ এম্পায়ারের বিসর্জন হলে হয়ে গেল। আসলে এসব দেখার মতো মনে আপনাদের নেই, তৈরি হয়নি। যাও মায়া, দাঁড়িয়ে থেকো না। সমিত হন্তদন্ত হয়ে অন্যদিকে চলে গেল। এই সময় সুজয় এলো। দীপার মনে পড়ল সুজয় নাটক লেখে, এই অনুবাদ করেছে সুজয়। তাকে দেখে মায়া জিজ্ঞাসা করলো, কী ব্যাপার বলো তো? মাথা গরম হয়ে আছে খুব, কিছু হয়েছে নাকি? শোয়ের সময় এটাই তো ওর স্বাভাবিক অবস্থা। তার ওপর উত্ত্যক্তরা যে টাকা দেবে বলেছিল তা থেকে 50 টাকা কম দিয়েছে, আমদানি হয়নি বলে। ইনি আমার বান্ধবী দীপাবলি। ও, আপনার সঙ্গে তো এর আগে একদিন আলাপ হয়েছিল, গ্রুপে জয়েন করলেন? একমুখ হাসি নিয়ে প্রশ্ন করল সুযোগ। না, ও আমার সঙ্গে নাটক দেখবে বলে এসছে। আই দীপা। পর্দা টাঙিয়ে মেকআপ রুম হয়েছে। ছেলেরা সংখ্যায় বেশি, তাদের জন্য বন্ড জায়গা। নারী চরিত্র একটি, ছোট্ট ঘেরা জায়গায় কাঠের বাক্সের ওপর বসলো মায়া। দেবস্তার কাছে থেকে আনা মেকআপের সরঞ্জাম নিয়ে সে নিজেই নিজের মেকআপ করতে বসে গেল। অবাক হয়ে দেখছিল দীপা। জিজ্ঞাসা করলো, এসব শিখলি কোথায়? সাজগোজ মেয়েদের স্বভাবেই থাকে, কিছু কিছু কায়দা দেবস্তার কাছে জেনেছি। উনি তখন অত বকুনি খেয়েও সমিতবাবুকে কিছু বললেন না কেন? কি বলবে, ওর স্ত্রীর অসুখ। দেবস্তার কাছে এটা কোনো যুক্তি নয়, সমিতের কাছে তো নয়। নাটক হলো প্রথম ভালোবাসা, তার আগে কিছুই নেই। মাস 6 আগে শোয়ের
দুপুরে সমিতের মা মারা গিয়েছিল। বাড়িতে মৃতদেহ রেখে এসে শো করে ফিরে গিয়ে দাহ করেছিল। দেবসদাও একই ধরনের মানুষ। তুই? জানি না, এখনও তেমন সমস্যায় পড়িনি। পড়লে হয়তো একই কাজ করব। কিন্তু নাটকের জন্য তোদের এত ভালোবাসা কেন? মা তো মাঝে মাঝে আমাদের পাগল বলে, শুনেছি অভিনয়ের একটা নেশা আছে। হয়তো আছে, কিন্তু দীপা, দেবসদা কখনো স্টেজে নামেননি, ব্যাক স্টেজের কাজকর্মে নিয়ে থাকেন। ওর ক্ষেত্রে কি বলবি? মায়া মেকআপ করতে লাগলো। দীপা চুপচাপ হয়ে গেল। কিছু শিক্ষিত ছেলে মেয়ে কোনো উন্মাদনায় এমন কাণ্ড শুরু করেছে তা তার বোধগম্য হচ্ছিল না। সমিত যেভাবে ধমকালো তা একমাত্র মালিকেরাই পারে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না। অথচ দল থেকে টাকা পাওয়া দূরের কথা, পকেট থেকে টাকা দিতে হচ্ছে সবাইকে। এরই নাম ডিসিপ্লিন। তাহলে বলতে হবে এই ডিসিপ্লিন মিলিটারির চেয়ে অনেক মূল্যবান, কারণ মিলিটারিতে মাইনে পায়। মায়ার মেকআপ নেওয়া হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করলো, খুব চড়া হয়নি তো? খুব। আমি কিন্তু কোথাও বেড়াতে যাচ্ছি না। দর্শকের সঙ্গে আমার ব্যবধান থাকবে অনেকখানি, তার ওপর আলো পড়বে। দূরত্ব বাড়ালে যে রেখাগুলো অদৃশ্য হয়ে যায় সেগুলোকে একটু প্রমিনেন্ট করতে হয়। এবার বল। দীপা হেসে ফেলল। আমি বলতে পারছি না। মায়া ওই ঘেরার মধ্যে বসেই গলা তুলল, দেবসদা একবার আসবেন? দেবসদা গলা পাওয়া গেল, আসছি। একটু বাদেই পথ সরিয়ে দেবসদার মুন্ডু দেখা গেল। ঠিক আছে, বাঁ দিকটা সামান্য মেরে নাও আর কিছু। মায়া মাথা নেড়ে না বলতে মুন্ডু অদৃশ্য হলো। দীপা জিজ্ঞাসা করলো, উনি তোর মেকআপ করে দেন না কেন? সেটাই তো ভালো হতো। যারা একদম পারে না তাদের দেখিয়ে দেন। আমাদের থিয়েটারের পেশাদারি মেকআপ মনে রাখা সম্ভব নয় বলে সবাইকে এটা শিখতে হয়। তাছাড়া দেবসদাকে পোশাকটাও দেখতে হয়। আমরা ঠাট্টা করে বলি, লন্ডিবাবু, উনিও এই কাজের জন্য পয়সা পান না? ধুর, দেবসদা দলের মেম্বার, কর্পোরেশনে চাকরি করেন। এর মধ্যে 5,000 টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে ধার নিয়ে দলকে দিয়েছেন। মায়া পোশাক পাল্টাতে শুরু করলো। ব্যাপারটা একদক্ষ তার সঙ্গে সে শেষ করলো যে দীপার একটু অশ্লীল বলে মনে হলো না। সে জিজ্ঞাসা করলো, এই নাটকে স্ত্রী চরিত্র একটাই? তার বেশি থাকলে নাটক হবে না। কেন? মেয়েই পাওয়া যায় না। সমিত বাইরে থেকে ভাড়া করে অভিনেত্রী আনবে না, আর সেটা দলের পক্ষেও সম্ভব নয়। পেশাদারি মানুষদের পক্ষে আমাদের মতো দলের সঙ্গে মানিয়ে চলা সম্ভব নয়। একটা নাটকে 2টো চরিত্র ছিল মেয়েদের, তার একটা কাজের লোকের। আমি ডবল রোল করেছিলাম। কাজের মেয়েটা ঘোমটা ছিল নাক অবধি। নাটক শুরু হলো। এই মায়া চোখের সামনে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেল। সমিতকে যেন একটু রাগী বলে মনে হলো না। মানুষের সুখ দুঃখ কি সাবলীলভাবে টুকরো টুকরো ছবি এঁকে ফুটিয়ে তুলল ওরা। এই ছবি আঁকতে কোথাও কোনো কিছু জোর করে চাপানো নেই। দীপার মনেই হচ্ছিল না সে থিয়েটার দেখছে। দর্শক ও মঞ্চের মধ্যে ব্যবধান তা থাকবেই, কিন্তু মঞ্চের মানুষগুলো সাজানো গলায় কথা বলছে না, সাজানো সমস্যা নিয়ে দাপাদাপি করছে না। এ তার নতুন অভিজ্ঞতা। নাটকের শেষেও দলের অনেক কাজ থাকে। হোস্টেলে ফিরতে দেরি হয়ে যাবে বলে বিদায় নিতে এলো দীপা। সমিত তার দিকে তাকিয়ে বলল, কেমন লাগলো? ভালো, খুব ভালো, দীপা জবাব দিল। আচার্য, সেটা মুখ ফুটে বলতে পারেন না? শুনলে উৎসাহ পাই। সমিত যেভাবে কথাগুলো বলল তার অভিব্যক্তিটা দীপা বুঝতে পারল না। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।